মিউচুয়াল ফান্ড সংক্রান্ত রিভিউগুলিতে বা ইনভেস্টমেন্ট করার সময় আপনারা প্রায়ই শুনে থাকবেন যে এই স্কিমটিতে গ্রোথ অপশন পাবেন বা এটিতে ডিভিডেন্ড অপশন পাবেন। এসআইপি হোক বা লামসাম, মিউচুয়াল ফান্ডে আপনি যেভাবেই ইনভেস্ট করুন না কেন, অনেকেই কনফিউশনে থাকেন যে গ্রোথ অপশন, ডিভিডেন্ড অপশন এবং ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট অপশনের মধ্যে পার্থক্যটি কি। বিশেষ করে 2021-এর এপ্রিলের পর কনফিউশন আরো বেড়ে গেছে। এই ভিডিওতে আমরা জানবো মিউচুয়াল ফান্ডে গ্রোথ অপশন এবং ডিভিডেন্ড অপশন বলতে কি বোঝায়, কত রকমের ডিভিডেন্ড অপশন রয়েছে, গ্রোথ অপশন এবং ডিভিডেন্ড অপশনের মধ্যে বেসিক ডিফারেন্সগুলি কি কি। 2021-এর এপ্রিলের পর ডিভিডেন্ড অপশনের ক্ষেত্রে সেবি কি কি পরিবর্তন নিয়ে এসেছে তাও জানবো। এছাড়াও আলোচনা করব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আপনি কোন অপশনটি কখন চুজ করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার, বিধিমত বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা আপনাকে কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন বা অ্যাডভাইস দেব না, আপনি বিনিয়োগের পথ নিজেই খুঁজে পাবেন। আপনি গ্রোথ অপশনে কোনো ইন্টারমিডিয়েট রিটার্ন পাবেন না, না কোনো ইন্টারেস্ট, না কোনো ডিভিডেন্ড। আপনার ইনভেস্টেড ক্যাপিটাল ধীরে ধীরে গ্রো করতে থাকে। মনে করুন 1000 ইউনিট আপনি 15 NAV তে কিনলেন, তাহলে আপনার টোটাল ইনভেস্টেড ক্যাপিটাল হলো ₹15,000। আপনি ইউনিটগুলো 5 বছরের জন্য হোল্ড করলেন। 5 বছর পর ওই স্কিমটির NAV হলো 35। এখন আপনি 1000 ইউনিট 35 NAV তে রিডেমশন করলেন, তাহলে আপনার লাভ হলো 20,000। এই অন্তর্বর্তী 5 বছরে আপনার কোনো ইনকাম হয়নি। ফাইনাল রিডেমশনের পর আপনার ক্যাপিটাল ফিরে পেলেন উইথ প্রফিট। যেমন আপনি কিছু সোনা কিনলেন বা বাড়ি জমি কিনে রিয়েল এস্টেটে ইনভেস্ট করলেন, কয়েক বছর পর তার দাম বাড়লো, তা বিক্রি করে প্রফিট করলেন। গ্রোথ প্ল্যানটিও একেবারে সেম কনসেপ্ট। ডিভিডেন্ড অপশনে আপনি ইনভেস্ট করার পর মাঝে মাঝে কিছু রিটার্ন ডিভিডেন্ডের আকারে পেতে থাকেন, যদিও কতটা রিটার্ন ডিভিডেন্ডের আকারে পাবেন বা কখন পাবেন তা ফিক্স করা থাকে না, এবং এগুলি টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। স্টক মার্কেটে কোম্পানি যে ডিভিডেন্ড দেয় তার থেকে মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সম্পূর্ণ আলাদা। স্টক মার্কেটে ডিভিডেন্ড হলো কোনো কোম্পানির যে প্রফিট হয়েছে তার একটি পার্ট শেয়ার হোল্ডারদের দেওয়া হয় ডিভিডেন্ড হিসাবে, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ব্যাপারটি পুরোপুরি আলাদা। এখানে ডিভিডেন্ড দেওয়ার সাথে প্রফিটের কোনো ডাইরেক্ট রিলেশন নেই। কোনো মিউচুয়াল ফান্ড বেশি ডিভিডেন্ড দিচ্ছে মানে এটা কখনোই নয় যে স্কিমটি বেশি প্রফিট করছে। কোনো মিউচুয়াল ফান্ড স্কিম যে ডিভিডেন্ড দেয় সেই একই পরিমাণ NAV নিচে নেমে আসে। ডিভিডেন্ড প্ল্যানগুলিতে 3টি ক্যাটাগরি রয়েছে। ফার্স্ট ক্যাটাগরি ডিভিডেন্ড পে আউট। এক্ষেত্রে ফান্ড হাউস যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেটি ইনভেস্টরকে ডাইরেক্টলি পে করে দেওয়া হয় তার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে। সেকেন্ড ক্যাটাগরি ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট। এখানে ডিভিডেন্ড ওই একই স্কিমে রিসেন্ট NAV-র হিসাবে রিইনভেস্ট করে দেওয়া হয়। এবং থার্ড ক্যাটাগরি ডিভিডেন্ড সুইপ। এক্ষেত্রে যে ডিভিডেন্ড দেওয়া হয় সেটি মিউচুয়াল ফান্ডের অন্য কোনো স্কিমে অটোমেটিক ট্রান্সফার হয়ে যায়। আসুন আমরা কিছু সহজ এক্সাম্পল নিয়ে ক্যাটাগরিগুলি বুঝে নিই। ফার্স্ট অপশন ডিভিডেন্ড পে আউট। মনে করুন 1000 ইউনিট আপনি 15 NAV তে কিনলেন, তাহলে আপনার টোটাল ইনভেস্টেড ক্যাপিটাল হলো ₹15,000। এক বছর পর ওই স্কিমের NAV হলো 20। ওই সময় ফান্ড হাউস প্রতি ইউনিট 3 টাকা হিসাবে ডিভিডেন্ড দিল, তাহলে এক বছর পর পার্ট রিটার্ন হিসাবে 3000 টাকা পেলেন।
এখন স্কিমটির এনএভি নেমে এলো 17-এ। আবার 2 বছর পর স্কিমটির এনএভি হলো 24। ফান্ড হাউস ফের পার ইউনিট 2 টাকা হিসাবে ডিভিডেন্ড দিল। আপনি আবার 2000 টাকা পার্ট পেমেন্ট পেলেন। এখন স্কিমটির এনএভি দাঁড়ালো 22। এক্ষেত্রে রিটার্ন অ্যামাউন্ট ডাইরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। নেক্সট অপশন, ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট। মনে করুন 1000 ইউনিট আপনি 15 এনএভি তে কিনলেন। আপনার টোটাল ইনভেস্টেড ক্যাপিটাল হলো 15,000। 1 বছর পর ওই স্কিমের এনএভি হলো 20। ওই সময় ফান্ড হাউস প্রতি ইউনিট 3 টাকা হিসাবে ডিভিডেন্ড দিল। স্কিমটির এনএভি নেমে এলো 17-এ। এখন 3000 টাকা ওই স্কিমটিতেই রিইনভেস্ট করে দেওয়া হলো 17 এনএভিতে। তাহলে 17 এনএভির হিসাবে 3000 টাকায় আপনি পেলেন 176 ইউনিটস এবং আগের 1000 ইউনিটস মিলে টোটাল 1176 ইউনিটস হলো। সুতরাং এখন 17 এনএভিতে আপনার কর্পাস ভ্যালু দাঁড়ায় 19,992 রুপিস। থার্ড অপশন, ডিভিডেন্ড সুইপ। 1000 ইউনিট আপনি 15 এনএভিতে কিনলেন। আপনার টোটাল ইনভেস্টেড ক্যাপিটাল হলো 15,000। 1 বছর পর ওই স্কিমের এনএভি হলো 20। ওই সময় ফান্ড হাউস প্রতি ইউনিট 3 টাকা হিসাবে ডিভিডেন্ড দিল। আপনি ডিভিডেন্ড হিসাবে পেলেন 3000 টাকা। এই টাকা অটোমেটিক অন্য স্কিমে ট্রান্সফার হয়ে যায় বা ইনভেস্ট হয়ে যায়। সেই স্কিমটির এনএভি 25 হলে সেখানে আপনি 120 ইউনিটস পান। আসুন এবার দেখে নিই গ্রোথ প্ল্যান এবং ডিভিডেন্ড প্ল্যানের মধ্যে বেসিক ডিফারেন্সগুলি কি কি। রিটার্ন পাওয়ার যে প্রসেস সেটি দুটি ক্ষেত্রে আলাদা, অর্থাৎ কিভাবে আপনাকে রিটার্ন দেয়া হবে সেটি দুই ক্ষেত্রে ডিফারেন্ট। গ্রোথ অপশনকে ডিভিডেন্ড পে আউট অপশনের সাথে তুলনা করলে দেখা যাবে গ্রোথ অপশনে আপনি বেশি রিটার্ন পাচ্ছেন, কারণ গ্রোথ অপশনে কম্পাউন্ডিং এর বেনিফিট আপনি পান, কিন্তু ডিভিডেন্ড পে আউট অপশনে কম্পাউন্ডিং এর কোনো সুযোগ না থাকায় আপনার রিটার্ন কম হয়। গ্রোথ এবং ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট অপশনের ক্ষেত্রে রিটার্ন প্রায় সমান সমান থাকে, কারণ টাইম টু টাইম আপনি যে ডিভিডেন্ড রিটার্ন হিসাবে পান সেটি পুরোটাই ওই স্কিমে রিইনভেস্টেড হয়ে যায়। এক্ষেত্রে ডিফারেন্স যদি কিছু হয়ে থাকে সেটি শুধু ট্যাক্সেশনের। গ্রোথ অপশনের ক্ষেত্রে নর্মাল ট্যাক্স অর্থাৎ 10% বা 20% যে ট্যাক্স ব্র্যাকেটে আপনি পড়েন সেই হিসাবে ট্যাক্স দিতে হবে। ডিভিডেন্ড অপশনের ক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ফ্রি, তারপর 10% হিসাবে ট্যাক্স দিতে হবে। কিন্তু হায়ার ট্যাক্স স্ল্যাব বা 30% ট্যাক্স স্ল্যাবে যারা আছেন তাদের ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট অপশন বেশি সুটেবল, কারণ কারেন্ট স্ল্যাব অনুযায়ী ট্যাক্স কম পে করতে হবে। এবার আমরা জেনে নেব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আপনি ওয়াইজলি অপশনগুলিকে কিভাবে চুজ করবেন। এখানে দুটি জিনিস ইম্পর্টেন্ট, আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ এবং ট্যাক্স। আপনি যখন লং টার্মের জন্য ইনভেস্ট করেন তখন ইকুইটি টাইপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পান। লং টার্মে ইকুইটিতে ইনভেস্টের সময় আপনার গ্রোথ অপশন চুজ করা উচিত, কারণ এক্ষেত্রে আপনি ইনভেস্টেড ক্যাপিটালের ওপর কম্পাউন্ডিং এর সুবিধা পান। আপনি এখানে যদি ডিভিডেন্ড অপশন চুজ করতেন সেক্ষেত্রে মাঝে মাঝে পাওয়ার রিটার্ন একদিকে যেমন খরচ করে ফেলার সম্ভাবনা থাকতো, তেমনি ওভারঅল ক্যাপিটালের ওপর আপনি কম্পাউন্ডিং এর এফেক্ট পেতেন না। কম্পাউন্ডিং এফেক্ট কিভাবে আপনার পোর্টফোলিওতে বড় প্রভাব ফেলে আর আপনাকে বেশি রিটার্ন পাওয়ার সুযোগ করে দেয় সেটি পরে অন্য কোনো ভিডিওতে আমরা ডিটেলসে জানব। অন্যদিকে আপনি যদি একটু কম সময়ের জন্য ইনভেস্ট করেন বা
মাঝে মাঝে আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, অথবা আপনি কম সময়ে সোর্স অফ ইনকাম জেনারেট করতে চান, বা দীর্ঘ সময়ে আপনার ক্যাপিটাল গ্রো হবে কি হবে না এই ভেবে জলদি আপনার প্রফিট তুলে নিতে চান, তাহলে আপনার ডিভিডেন্ড অপশন চুজ করা উচিত। বিশেষ করে ডেব্ট ফান্ডের ক্ষেত্রে ডিভিডেন্ড অপশন চুজ করলে আপনি স্বল্পকালীন বেসিসে লাভবান হবেন। আপনার এজ যদি বেশি হয় এবং টাইম টু টাইম পেনশনের মতো করে কিছু ইনকাম করতে চান, তাহলে ডিভিডেন্ড অপশন চুজ করতে পারেন। কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হরাইজন যদি 2 থেকে 3 বছর হয়, অর্থাৎ আপনি যদি মিড টার্ম ইনভেস্টর হন, তাহলে সেক্ষেত্রে ডেব্ট মিউচুয়াল ফান্ডের গ্রোথ অপশন চুজ করা উচিত। মিউচুয়াল ফান্ডের বড় বড় এক্সপার্টরা মনে করেন ভালো রিটার্ন পেতে গেলে শুধু ভালো স্কিম সিলেক্ট করলেই হবে না, তার সাথে সঠিক অপশন চুজ করাটাও সমান ইম্পর্টেন্ট। ভেবে দেখলে বোঝা যায় তারা ঠিকই বলেন, কারণ আমাদেরকে তো কেবল এই দুটি কাজই করতে হয়: একটি ভালো স্কিম সিলেক্ট করা আর তার সাথে সঠিক অপশন চুজ করা। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি কতটা ডিভিডেন্ড দেয়? কতটা ডিভিডেন্ড দেয়া হবে বা কখন দেয়া হবে সেটি সম্পূর্ণভাবে ডিপেন্ড করে রেসপেক্টিভ মিউচুয়াল ফান্ড কোম্পানির ফান্ড হাউসের উপর। গ্রোথ এবং ডিভিডেন্ড অপশনের ক্ষেত্রে এনএভি আলাদা আলাদা, কিন্তু ফান্ড ম্যানেজার এবং ওভারঅল পোর্টফোলিও একই থাকে। আপনি দেখবেন ডিভিডেন্ড অপশনে এনএভি গ্রোথ অপশনের তুলনায় কম হয়, কারণ ডিভিডেন্ড দেওয়ার সাথে সাথে এনএভি নিচে নেমে আসে। সেবি মিউচুয়াল ফান্ডের স্কিমগুলির ডিভিডেন্ড অপশনের জন্য লেভেলিং নর্মস লাগু করেছে। এটি 1 এপ্রিল 2021 থেকে কার্যকরী হয়েছে। নতুন নিয়ম অনুসারে স্কিমগুলিতে এখন আর ডিভিডেন্ড কথাটি উল্লেখ করা যাবে না। ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রয়াল বা সংক্ষেপে আইডিসিডব্লিউ এই নাম স্কিমগুলিতে মেনশন করতে হবে। এখন 3 রকম ডিভিডেন্ড অপশনের নতুন নামগুলি হলো: পে আউট অফ ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রয়াল অপশন, রিইনভেস্টমেন্ট অফ ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রয়াল অপশন, ট্রান্সফার অফ ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রয়াল অপশন। নাম পরিবর্তন হলেও অপশনগুলির স্ট্রাকচার একই থাকছে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব ইকুইটি এবং ডেট ফান্ডের মধ্যে আপনার এজ অনুসারে কোনটি মোস্ট কম্প্যাটেবল, মাসের কোন তারিখে এসআইপি করলে আপনি ম্যাক্সিমাম রিটার্ন পাবেন, লার্জ ক্যাপ ফান্ড কোনগুলি, গত কয়েক বছরের পারফরমেন্সের বিচারে বেস্ট লার্জ ক্যাপ ফান্ড কোনটি, মিড ক্যাপ ফান্ড কোনগুলি, একটি মিড ক্যাপ ফান্ড কিভাবে আপনার পোর্টফোলিওতে ব্যালেন্স এনে দেবে, স্মল ক্যাপ ফান্ড কোনগুলি। আপনার এজ যদি কম হয় এবং আপনি একটু রিস্ক নেওয়া পছন্দ করেন, তাহলে কেন আপনার পোর্টফোলিওতে একটি স্মল ক্যাপ ফান্ড অবশ্যই রাখবেন। জানুন, শিখুন এবং বিনিয়োগ করে নিজের ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।